দেখো স্ট্যাটের লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনটা ভালো করে শিখেছিলাম এবং তার উপর বেশ কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম। তবে কোএফিসিয়েন্ট অফ, আজকে আমরা কার কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন করব? আজকে আমরা কোরিলেশন করব স্পিয়ারম্যানের। ঠিক আছে, তুমি যে স্পিয়ারম্যানের যে কোরিলেশন করব তার ফর্মুলাটা আগে লিখে নিই। ফর্মুলাটা কি আছে? আজকে টপিকটা করব, আজকের টপিকটার নাম হচ্ছে র‍্যাঙ্ক কোরিলেশন। কি লিখলাম? আজকের টপিকটার নাম র‍্যাঙ্ক কোরিলেশন। ঠিক আছে, র‍্যাঙ্ক কোরিলেশন। এই র‍্যাঙ্ক কোরিলেশনকে আমরা ক্যাপিটাল আর দ্বারা ডিনোট করি। কি দ্বারা ডিনোট করি? ক্যাপিটাল আর। আগের দিন যেটা শিখেছিলাম সেটা কি? কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। বলেছিলাম কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনকে আমরা স্মল আর দ্বারা ডিনোট করি আর র‍্যাঙ্ক কোরিলেশনকে আমরা ক্যাপিটাল আর দ্বারা ডিনোট করি। ঠিক আছে, এর ফর্মুলাটা লিখে নাও। আচ্ছা, এই কোরিলেশনটা কার? স্পিয়ারম্যান র‍্যাঙ্ক কোরিলেশন। দেখো স্পিয়ারম্যান র‍্যাঙ্ক কোরিলেশন, স্পিয়ারম্যান র‍্যাঙ্ক কোরিলেশন। তো এই স্পিয়ারম্যান র‍্যাঙ্ক কোরিলেশনকে আমরা ক্যাপিটাল আর দ্বারা ডিনোট করি। এর ফর্মুলাটা কি দেখো, লিখে দিচ্ছি। 1 - 6 সামেশন ডি স্কয়ার, 6 সামেশন ডি স্কয়ার ডিভাইডেড বাই n কিউব, ডিভাইডেড বাই n কিউব মাইনাস n। তো আশা করি বুঝতে পারলে স্পিয়ারম্যান র‍্যাঙ্ক কোরিলেশন যেটা ক্যাপিটাল আর, এর ফর্মুলাটা কি? এইটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলা জানা থাকলে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারের র‍্যাঙ্ক কোরিলেশন অঙ্কগুলো হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এখানে লিখে নিই ডি মানে কি? ডি মানে দেখো, ডি মানে হচ্ছে র‍্যাঙ্ক ডিফারেন্স। কি বললাম? ডি মানে র‍্যাঙ্ক ডিফারেন্স, র‍্যাঙ্কের ডিফারেন্স হচ্ছে ডি। ঠিক আছে, আর কি? আর এখানে এ, ক্যাপিটাল এম মানে কি রিপ্রেজেন্ট করছে? তোমরা লিখতে পারো নাম্বার অফ টার্মস বা নাম্বার অফ পেয়ার। কি বললাম? নাম্বার অফ টার্মস অথবা নাম্বার অফ পেয়ার। ঠিক আছে, নাম্বার অফ টার্মস অথবা নাম্বার অফ পেয়ার। আচ্ছা, এই হয়ে গেল। তার মানে এই ফর্মুলাটা মাথায় রাখবে। কখনো কখনো এমসিকিউ তে দিতে পারে, বলতে পারে যে স্পিয়ারম্যানের র‍্যাঙ্ক কোরিলেশনের ফর্মুলাটা বলো। তখন এই ফর্মুলাটা বলতে হবে। কি ফর্মুলা বলতে হবে? তখন তোমরা বলবে স্পিয়ারম্যানের র‍্যাঙ্ক কোরিলেশন ফর্মুলাটা কি? স্পিয়ারম্যানের র‍্যাঙ্ক কোরিলেশনের ফর্মুলাটা বলবে এটা। ঠিক আছে, তো স্পিয়ারম্যানের র‍্যাঙ্ক কোরিলেশনের ফর্মুলাটা দেখো হাইলাইট করে দিয়েছি। এই ফর্মুলাটা তোমাদের বলতে হবে। ঠিক আছে তো? আচ্ছা, এইবার দেখো, এইবার সব হয়ে গেল। এবার দেখো এখানে যে স্পিয়ারম্যানের যে র‍্যাঙ্ক কোরিলেশন আছে না, তিন ধরনের অঙ্ক আসে। সেই ধরনগুলো লিখে দিচ্ছি কি কি ধরনের অঙ্ক আসে। ঠিক আছে, এক নম্বর বললাম, এক নম্বর কি? হোয়েন। এক নম্বর কি লিখলাম? হোয়েন র‍্যাঙ্ক আর গিভেন, যদি র‍্যাঙ্ক দিয়ে দেয়, যদি র‍্যাঙ্ক দিয়ে দেয়। হোয়েন র‍্যাঙ্ক আর গিভেন, যদি র‍্যাঙ্ক দিয়ে দেয় তখন তোমরা এই ফর্মুলাটা লিখে দেবে। র‍্যাঙ্ক দিয়ে দিলে তোমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে। নাম্বার 2, র‍্যাঙ্ক যদি তোমাকে দিয়ে দেয় তাহলে নরমাল করে দেবে। আর কোন কোন অঙ্কে র‍্যাঙ্ক দেয় না, র‍্যাঙ্ক বের করে নিতে হয়। সে কি লিখবে? হোয়েন র‍্যাঙ্ক আর নট গিভেন, হোয়েন র‍্যাঙ্ক আর নট গিভেন, হোয়েন র‍্যাঙ্ক আর নট গিভেন, র‍্যাঙ্ক আর নট গিভেন। কোন কোন অঙ্কে র‍্যাঙ্ক করে দেয়, র‍্যাঙ্ক করে দিলে তো ভালো, আর কোনো ঝামেলা নেই, তখন এই ফর্মুলায় পুট করে দেবে। ঠিক আছে, তারপর বলছি কি র‍্যাঙ্ক যদি বলে না দেয়, র‍্যাঙ্ক যদি বলে না দেয়, র‍্যাঙ্কটা বের করব, র‍্যাঙ্ক বের করে তারপর এই ফর্মুলাটা পুট করব। তার মানে কি বুঝতে পারলে? তোমাকে কোশ্চেনে র‍্যাঙ্ক বলে দিই বা র‍্যাঙ্ক না বলে দিই, এই ফর্মুলাটাই ইউজ হবে। আর 3 নম্বর অর্থাৎ লাস্ট, 3 নম্বর কি? লাস্ট। দেখো when the value of the series are the same, when the value of the series, when the value of the series, when the value of the series are the same, are the same, are the same, অর্থাৎ এটাকেই আমরা বলি টাই সিরিজ। কি বলি? টাই সিরিজ। টাই, টাই মানে কি? টাই হয়ে গেল। ধরো কেমন কেমন টাই? ধরো একটা ক্লাসে ধরো ম্যাথ এক্সাম হয়েছে। ঠিক আছে, ম্যাথ এক্সামে ধরো রামও পেয়েছে 100 তে 100, আবার শ্যামও পেয়েছে 100 তে 100, আবার যদুও পেয়েছে 100 তে 100। মানে কোন স্টুডেন্ট যদি একই নাম্বার পেয়ে যায়, ঠিক আছে, তাহলে টাই হয়ে গেল। টাই হয়ে গেল না? তো কোন স্টুডেন্ট একটা সাবজেক্টে যদি একই নাম্বার পেয়ে যায়, কোন সাবজেক্টে একই নাম্বার পেলো, টাই। মোট কথা টাই হয়ে গেলে তখন হবে when the value of the series are the same। ঠিক আছে তো? সেক্ষেত্রে ফর্মুলাটা কি হবে? সেক্ষেত্রে কিন্তু এই ফর্মুলা হবে না, সেক্ষেত্রে ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যাবে। কি হবে? 1 মাইনাস, কি লিখলাম? 1 মাইনাস, তারপর এখানে কি 6। ঠিক আছে, 1 মাইনাস 6, তারপর একটা থার্ড ব্র্যাকেট দেব, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখব সামেশন ডি স্কয়ার প্লাস, ঠিক আছে, সামেশন টি কিউব মাইনাস টি।
t কিউব মাইনাস t ডিভাইডেড বাই 12, ঠিক আছে, এটা হোল ডিভাইডেড বাই n কিউব মাইনাস n। তো তোমরা যদি দেখো ফর্মুলাটা কি চেঞ্জ হয়েছে, ফর্মুলাটা সেমন কি চেঞ্জই হয়নি, এখানে 1 ছিল এখানেও 1 আছে, এখানে মাইনাস এখানে মাইনাস, এখানে কি ছিল 6 এখানে ছিল 6, ঠিক আছে, আর নিচে n কিউব মাইনাস n এখানেও n কিউব মাইনাস n, শুধু চেঞ্জ হয়েছে এইটুকু। দেখো এখানে কি ছিল সামেশন d স্কয়ার, এখানে সামেশন d স্কয়ার লিখেছি, এক্সট্রা এইটুকু এসেছে, শুধু এক্সট্রা এইটুকু এসেছে। কেন এসেছে? যেহেতু এটা টাইয়ের অঙ্ক, টাই সিরিজের অঙ্ক, তাই এটা এসেছে, ঠিক আছে। টাই কেমন তো বুঝতেই পারবে, তোমাদের কোশ্চেন একটা অঙ্ক পড়ালে বুঝতে পারবে টাই কেমন হবে, ঠিক আছে। তো কোনো একই ডিজিট যদি বারবার থাকে তখনই টাই হয়ে যাবে, সেক্ষেত্রে এটা প্রুফ করা হবে, ঠিক আছে। তো এবার তোমরা বলতে পারো স্যার সামেশন কেন বসলো? দেখো টাই যে একটাই হবে এমন তো কথা নেই, অনেকগুলো টাই থাকতে পারে, ঠিক আছে। তো যতগুলো টাই থাকবে ততগুলো টাই যোগ করব, ঠিক আছে, যখন অঙ্ক করবো দেখিয়ে দেবো। এই হয়ে গেল ফর্মুলা, ঠিক আছে, এর বাইরে আর কিছু নেই, তার মানে যখন টাই সিরিজ থাকবে তখন টাই সিরিজ থাকলে তোমার এই ফর্মুলাটা বসাবে, টাই সিরিজ থাকলে এই ফর্মুলাটা বসাবে, আর যদি টাই সিরিজ না থাকে তখন এই ফর্মুলাটা বসাবে। তো তোমাদের দেখা গেছে যে তোমাদের ক্যালকুলেশনের আন্ডারে যে কোশ্চেন গুলো আসে কখনো কখনো জানতে চায় র‍্যাঙ্ক কোরিলেশন ফর্মুলা জানতে চায়, তো এটা করে দেবে। আর যে টেবিল দিয়ে যে অঙ্কগুলো হয় সেটা হচ্ছে 1 আর 2, 3 এর অঙ্কটা কোনোদিন আসেনি আজ পর্যন্ত, তবু সিলেবাসে আছে, করিয়ে দিচ্ছি। তো দেখো এটা মুছে দিচ্ছি, হয়ে গেল মোটামুটি। এবার দেখো একটা অঙ্ক করবো, কোশ্চেন লিখছি, দেখো কোশ্চেনে বলে দিয়েছে, if summation d square, if summation d square equal to 33, summation d square equal to 33, তারপর লেখো and by n ক্যাপিটাল N equal to 10, কি বলেছে সামেশন d স্কয়ার বলেছে 33 আর n বলেছে 10, ঠিক আছে। বলেছে ফাইন্ড দা ভ্যালু অফ, তোমাকে কি বের করতে বলেছে, বলেছে ফাইন্ড দা ভ্যালু অফ rank correlation of coefficient, rank correlation of coefficient, rank correlation of coefficient। তাহলে কি বের করতে বলেছে তোমাকে সামেশন d স্কয়ার বলেছে 33, n বলেছে 10, তোমাকে বের করতে বলেছে rank correlation of coefficient। তো বুঝতেই পারছো, এই দেখো rank correlation of coefficient, rank correlation এর ফর্মুলা কি স্যার? এই যে হাইলাইট করা আছে, যে বক্স করা আছে, এটাই হচ্ছে ফর্মুলা। তো ফর্মুলাটা কি বলবে? rank correlation বের করতে লিখো ক্যাপিটাল R equal to 1 minus 6 summation d square divided by n cube minus n, divided by n cube minus n। তো দেখো এখানে কি লিখবো, 1 minus 6 এর জন্য 6, ঠিক আছে, 6 এটা কিন্তু ফর্মুলাতেই বলা আছে 6, আর সামেশন d স্কয়ার কত, কোশ্চেনে বলেছে সামেশন d স্কয়ার 33, এখানে 33 বসিয়ে দিলাম, ডিভাইড বাই n, n এর ভ্যালু কত 10, মানে 10 এর কিউব মাইনাস n এর মান 10 হয়ে গেল। এবার ক্যালকুলেট করে দাও 1 মাইনাস 33 এর সঙ্গে 6 মাল্টিপ্লাই করলে কত হয় 198, ডিভাইডেড বাই 10 এর কিউব করলে কত হয়, 10 এর কিউব করলে হয় 1000, ঠিক আছে, মাইনাস 10। আচ্ছা এটা হবে 1 মাইনাস 198 ডিভাইডেড বাই 990, ঠিক আছে, 198 ডিভাইডেড বাই 990। তো কি করব আমরা, 198 ক্যালকুলেটরে লিখো 198 ডিভাইডেড বাই 990, ঠিক আছে, করে কত হচ্ছে 0.2, এটা হচ্ছে 1 মাইনাস 0.2, তাহলে 1 থেকে 0.2 বাদ দিলে কত হয় 0.8, ঠিক আছে, 0.8। তাহলে আশা করি অঙ্কটা হয়ে গেল শর্ট কোশ্চেন। এরকম অঙ্ক যদি এক্সামে আসে তাহলে 2 নাম্বার দেবে, ঠিক আছে। তো এরকম অঙ্ক করে রাখতে হয় শর্ট কোশ্চেনের জন্য, কারণ তোমাদের তো এমসিকিউ পেপার, এরকম অঙ্ক আসতেই পারে এক্সামে। তো এরকম একটা অঙ্ক পারি দিলাম। আচ্ছা এবার আমরা কি করব, এবার আমরা টেবিল বেস অঙ্ক করব। যে আমরা বললাম না তিনটে ফর্মুলা দিয়েছি, মানে তিনটে টপিকের অঙ্ক হয় র‍্যাঙ্কের উপর, ঠিক আছে। কি বলেছিলাম, কোন অঙ্কে র‍্যাঙ্ক করে দেয়, ঠিক আছে, তো জাস্ট ফর্মুলা পুট করে দেবো। কোন অঙ্ক র‍্যাঙ্ক করে দেয় না, র‍্যাঙ্কটা বের করতে হয়, বা কোন অঙ্ক টাই সিরিজের অঙ্ক থাকে, ঠিক আছে। তো এখন যে অঙ্কটা করব সেই অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, কি লেখা আছে, ইন আ সার্টেন এক্সাম 10 স্টুডেন্টস অবটেন দ্য ফলোইং মার্কস ইন ম্যাথমেটিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। একটা এক্সাম হয়েছে, সেই এক্সামে 10টা স্টুডেন্টের উপর একটা এক্সাম হয়েছে, যেখানে ম্যাথের মার্কস আর স্ট্যাটের মার্কসটা তোমরা দেখতে পাচ্ছ।
স্টুডেন্টদের আচ্ছা কি বের করতে বলেছে, ফাইন্ড দ্য স্পিয়ারম্যান র‍্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট। স্টুডেন্টদের রোল নাম্বার দিয়ে দিয়েছে 1 থেকে 10 রোল নাম্বার দিয়ে দিয়েছে, ম্যাথে কেমন নাম্বার পেয়েছে সেইগুলোও বলে দিয়েছে, স্ট্যাটে কেমন নাম্বার পেয়েছে সেইগুলোও বলে দিয়েছে। তো দেখো এখানে এই অঙ্কটা যদি আমরা বলি, এই অঙ্কটা আমি কি বলেছিলাম, কোনো অঙ্কে র‍্যাঙ্ক করে দেবে, কোনো অঙ্ক র‍্যাঙ্ক করে দেবে না। র‍্যাঙ্ক করে দিলে ভালো, র‍্যাঙ্ক করে না দিলে র‍্যাঙ্কটা বের করে নিতে হবে। দেখো আমরা যদি বলি, দেখো কি লেখা আছে, রোল নাম্বার 1 ম্যাথে পেয়েছে 60, রোল নাম্বার 2 ম্যাথে পেয়েছে 62, রোল নাম্বার 3 ম্যাথে পেয়েছে 75, রোল নাম্বার 4 ম্যাথে পেয়েছে 70, রোল নাম্বার 5 ম্যাথে পেয়েছে 90, রোল নাম্বার 6 ম্যাথে পেয়েছে 82, রোল নাম্বার 7 ম্যাথে পেয়েছে 52, রোল নাম্বার 8 ম্যাথে পেয়েছে 30, রোল নাম্বার 9 ম্যাথে পেয়েছে 28, রোল নাম্বার 10 ম্যাথে পেয়েছে 10। তার মানে কি, দেখো আমরা যখন একটা ক্লাসে যখন এক্সাম হয় আমরা কি বলি, যে স্টুডেন্টটা সবচেয়ে বেশি নাম্বার পায়, তাকে বলি ফার্স্ট হয়েছে, তার থেকে একটু কম নাম্বার পেলে তাকে বলি সেকেন্ড হয়েছে, তার থেকে একটু কম নাম্বার পেলে তাকে বলি থার্ড হয়েছে, এন্ড সো অন, এইভাবেই চলতে থাকে। তো এই অঙ্কটা আমরা দেখে পরিষ্কারভাবে বুঝতে পারলাম এই অঙ্কটা র‍্যাঙ্ক করে দেয়নি। র‍্যাঙ্ক কেমন হয়, র‍্যাঙ্ক তো আমরা জানি স্যার, র‍্যাঙ্ক তো 1 থেকে 10 এর মধ্যেই হয়, তাহলে এখানে কি করে র‍্যাঙ্ক করেছে, রোল নাম্বার 1 ম্যাথে পেয়েছে 60, তাহলে ওর র‍্যাঙ্ক কত বলে দেয়নি তো, মানে আমাকে র‍্যাঙ্কটা বের করে নিতে হবে। এই তো অঙ্ক, কত ইজি অঙ্ক। আমি বলতে পারি যে আগের দিন যে কোএফিসিয়েন্ট ও কোরিলেশন করেছিলাম, আগের দিন আমরা করেছিলাম পিয়ারসন, ওখানে কত কিছু মনে রাখতে হতো, তো এখানে কিছু মনে রাখার ব্যাপারই নেই, এত ইজি, এই টপিকটা অনেক ইজি। তো দেখো উপর দিয়ে মুছে দিচ্ছি কারণ আমাদের ভ্যালুগুলো করতে হবে, তো এখানে পুরোটা মুছে দিচ্ছি। তো কোশ্চেনটা তোমরা দেখে নিয়েছো, দেখো অঙ্কটা কি করব, প্রথম ঘরটা লিখছি রোল নাম্বার, প্রথম ঘরটা কি লিখবো, রোল নাম্বার, ঠিক আছে, এখানে রোল নাম্বারের ঘর লিখলাম, ঠিক আছে। তারপরের ঘরটা কি ছিল, তারপরের ঘরটা ছিল ম্যাথ, ঠিক আছে, ম্যাথের কথা বলছি, ম্যাথ, ঠিক আছে। ম্যাথে কত নাম্বার পেয়েছে, এখানে লিখি ম্যাথের মার্কস, ম্যাথে কত নাম্বার পেয়েছে, ঠিক আছে। তারপর করব ম্যাথের মার্কস লিখলাম, তারপর এখানে লিখলাম স্ট্যাটে কত মার্কস পেয়েছে, এখানে ম্যাথের মার্কস লিখলাম, এখানে স্ট্যাটের মার্কস লিখলাম। র‍্যাঙ্ক তো করে দেয়নি, মানে তোমাকে র‍্যাঙ্কটা বের করে নিতে হবে। তো এখানে লিখছি র‍্যাঙ্ক 1, ঠিক আছে, র‍্যাঙ্ক বলে দেয়নি মানে র‍্যাঙ্কটা করে নেব, র‍্যাঙ্ক 1, ঠিক আছে। তারপর কি করব, র‍্যাঙ্ক 2, এই র‍্যাঙ্ক 1 কোনটা, ম্যাথের র‍্যাঙ্ক হচ্ছে র‍্যাঙ্ক 1, স্ট্যাটের র‍্যাঙ্ক হচ্ছে র‍্যাঙ্ক 2, ঠিক আছে। তারপর কি করব, ডি ইকুয়াল টু কি, এই র‍্যাঙ্ক 1 টাকে আমাদের বোঝার সুবিধার জন্য এটাকে আমরা x লিখে নিলাম, র‍্যাঙ্ক 1 এর ব্র্যাকেটে x করলাম আর র‍্যাঙ্ক 2 এর ব্র্যাকেটে y করলাম, ঠিক আছে। র‍্যাঙ্ক 1 টাকে আমরা বললাম x আর র‍্যাঙ্ক 2 কে করলাম y। আমরা কি করব, d মানে ডিফারেন্স, আগেই শিখেছি, কার ডিফারেন্স, র‍্যাঙ্কের ডিফারেন্স, মানে x আর y এর ডিফারেন্স, ঠিক আছে, x মাইনাস y এর ডিফারেন্স। তোমরা x মাইনাস y এর ডিফারেন্স লিখতে পারো বা বলতে পারো র‍্যাঙ্ক 1 মাইনাস র‍্যাঙ্ক 2, যেহেতু ছোট জায়গায় র‍্যাঙ্ক 1 মাইনাস র‍্যাঙ্ক 2 ধরবে না, তাই আমরা এটাকে x আর y ধরে নিয়েছি, ঠিক আছে। আর লাস্টের ঘর হবে d স্কয়ার, ঠিক আছে, হয়ে গেল। এবার ভ্যালুগুলো পুট করি একটা করে, যা যা বলেছে। রোল নাম্বার কত বলেছে, 1 থেকে 10, 1 2 3 4 5 6 7 8 9 10 লিখে নিলাম, পুরো সাজিয়ে নিলাম, পুরো ব্যাপারটা সাজিয়ে নিলাম। এবার দেখা যাক ম্যাথের নাম্বারগুলো একটা করে বসাই। ম্যাথে নাম্বার পেয়েছে 60, ঠিক আছে, তো তারপর পেয়েছে 62, 60 62 75 70 90 82 52, এখানে লিখছি 82, তারপর লিখছি 52, তারপর 30 28, তারপর 10, ঠিক আছে। এবার স্ট্যাটের নাম্বারগুলো লিখি, স্ট্যাটের নাম্বার কি আছে, 68 70 72 69 84 62 76 62 76 40 30 20। তো দেখো এটা তো বোঝানোর কিছু নেই, যেমন যেমন আমাকে কোশ্চেনে ইনপুট বলেছিল সেই ইনপুটগুলো সাজিয়ে নিলাম, ঠিক আছে। ম্যাথের নাম্বারগুলো যেমন যেমন বলেছিল তেমন সাজিয়ে নিলাম, স্ট্যাটের নাম্বার যেমন যেমন বলেছিল তেমন সাজিয়ে নিলাম। তো অঙ্কটা করার সময় খুব কেয়ারফুলি অঙ্ক করবে, দেখবে কোনো ডিজিট রিপিট আছে কিনা। এখানে ম্যাথে কোনো ডিজিট রিপিট নেই,
স্ট্যাটে কোনো ডিজিট রিপিট নেই, রিপিট থাকলে কিন্তু সেটা টাই সিরিজের মধ্যে চলে যাচ্ছে। তো দেখে নেবে অঙ্কটায় রিপিট আছে কিনা। তো আমরা দেখে নিলাম এখানে কোনো রিপিট নেই, ঠিক আছে। তো দেখো আমরা প্রথমে ম্যাথের র‍্যাঙ্ক বের করব, তারপর স্ট্যাটের র‍্যাঙ্ক বের করব। তো ম্যাথের র‍্যাঙ্ক কি বের করব? তো আমরা ম্যাথের ঘরটার দিকে তাকাই, বলো ম্যাথে সবচেয়ে বেশি কে নাম্বার পেয়েছে? ম্যাথে সবচেয়ে বেশি কোথায়? দেখো ম্যাথে এটা 60 62। তো আমরা দেখতে পাচ্ছি ম্যাথে সবচেয়ে বেশি পেয়েছে 90। ম্যাথে হাইয়েস্ট কত আছে? ম্যাথে হাইয়েস্ট 90। তার মানে এই যে ম্যাথে হাইয়েস্ট 90, এটা হচ্ছে র‍্যাঙ্ক 1, অর্থাৎ এ ফার্স্ট হয়েছে। ফার্স্ট হয়েছে, তাহলে এখানে লিখলাম র‍্যাঙ্ক 1, ঠিক আছে তো। তারপর কি, তারপরে কত নাম্বার পেয়েছে? তারপরে, ঠিক আছে, 90 এর পরে কত নাম্বার পেয়েছে? 90 এর পরে দেখো, 90 এর পরে 82, তার মানে এ সেকেন্ড হয়েছে, এ সেকেন্ড হয়েছে। এবার দেখতে হবে থার্ড কে হয়েছে। থার্ড 82 এর পরে, 82 এর পরে কে আছে থার্ড? এই যে 82 এর পরে থার্ড আছে 75, 75 হচ্ছে থার্ড, ঠিক আছে। 75 এর একটু পরে, 75 এর একটু পরে তোমার 70, এটা ফোর্থ হয়েছে, এটা ফোর্থ। আর 70 এর একটু পরে, 70 এর পরে হচ্ছে তোমার 62, এটা ফিফথ হয়েছে, ঠিক আছে তো। তারপর 60, এটা সিক্সথ হয়েছে, ঠিক আছে, সিক্স হয়েছে। তারপর 60 এর ঠিক একটু নিচে, 60 এর একটু নিচে তোমার 52, ঠিক আছে, এটা সেভেন্থ হয়েছে। 52 এর নিচে 30, এটা 8 হয়েছে। 28 9 হয়েছে, আর এটা 10 হয়েছে। তাহলে কি করে বের করলাম? আমরা ম্যাথের কথা যদি বলি, দেখবো ম্যাথে সবচেয়ে বেশি নাম্বার কত? সবচেয়ে বেশি 90। যে 90 এর র‍্যাঙ্ক 1, ঠিক 90 এর একটু পরে, অর্থাৎ 90 এর নিচে। ফার্স্ট তো 90 হয়েছে, ম্যাথে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে 90, যে 90 পেয়েছে সে ফার্স্ট হয়েছে। সেকেন্ড কি হবে? 90 এর থেকে যে একটু কম পেয়েছে, 90 এর থেকে একটু কম কত? 82, ও সেকেন্ড হয়েছে। থার্ড কে হয়েছে? থার্ড কে হয়েছে 82 থেকে কম, 82 থেকে কম 75, ঠিক আছে, এই থার্ড হয়েছে। ফোর্থ কে হয়েছে? ফোর্থ কে হয়েছে 75 থেকে কম 70। ফিফথ কে হয়েছে 70 থেকে কম 62। সিক্স কে হয়েছে 62 থেকে কম 60। সেভেন্থ কে হয়েছে এই 60 থেকে কম 52। এইট কে হয়েছে 52 থেকে কম 30। আর নাইন কে হয়েছে 28, আর টেন্থ হয়েছে 10, ঠিক আছে। টেন্থ হয়েছে, দেখো যে টেন্থ কে হয়েছে যে 10 পেয়েছে। আচ্ছা, এবার যদি আমরা স্ট্যাটের র‍্যাঙ্কিং করি, স্ট্যাটের র‍্যাঙ্কিং করব এই যে র‍্যাঙ্ক 2 ঘরে। তো দেখো স্ট্যাটে সবচেয়ে বেশি কে পেয়েছে, অর্থাৎ স্ট্যাটে হাইয়েস্ট কে পেয়েছে? স্যার স্ট্যাটে হাইয়েস্ট পেয়েছে এই যে 84, তার মানে এ ফার্স্ট হয়ে গেছে, এখানে এ ফার্স্ট হয়েছে, ঠিক। 84 এর কম কত পেয়েছে? 84 এর কম, 84 এর কম পেয়েছে 76, এ সেকেন্ড হয়েছে, এ সেকেন্ড হয়েছে। আর 76 এর একটু কম, 76 এর কম 72, এ থার্ড হয়েছে, ঠিক আছে। 72 এর কম 70, এ ফোর্থ হয়েছে। 70 এর কম 68, 68 এ ফিফথ হয়েছে। 68 এর কম, সরি একটু ভুল হয়ে গেছে, কারণ এখানে 69 ছিল, 69 ছিল, এটা ফিফথ হবে, এটা ফিফথ হবে, এটা সিক্সথ হবে। তো সুতরাং দেখে নেবে। আচ্ছা 68 এর নিচে, 68 এর নিচে আছে তোমার 62, ঠিক আছে, এটা সেভেন্থ হয়েছে। আচ্ছা 62 এর নিচে 40, এটা 8 হয়েছে। তারপর 30, এটা 9 হয়েছে, ঠিক আছে। তারপর 20, এটা 10 হয়েছে। তার মানে বুঝতে পারলে অঙ্কটা একদমই ইজি ছিল, কিছু ছিল না। র‍্যাঙ্ক করে দিলে ভালো, আর র‍্যাঙ্ক করে না দিলে, র‍্যাঙ্ক করে না দিলে র‍্যাঙ্ক বের করে দিতে হবে। কি করে র‍্যাঙ্ক বের করতে হলো বুঝতে পারলে? আরে একটা ক্লাসে যখন एग्जाम হয়, তো দেখো বিভিন্ন লোক বিভিন্ন নাম্বার পেয়েছে, বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন নাম্বার পেয়েছে, যে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে ফার্স্ট, তার থেকে একটু কম সেকেন্ড, তার থেকে একটু কম থার্ড, এইভাবে তো যায়। তো এইভাবেই তো করলাম আমরা। আর এবার কি করে বুঝবে? র‍্যাঙ্ক দিয়ে দিয়েছে, কোশ্চেনে র‍্যাঙ্ক দিয়ে দিয়েছে। তো যদি দেখে নাও র‍্যাঙ্ক বলে দেয়, কখনো কোশ্চেনে বলে দেয় র‍্যাঙ্ক, তারপরে বুঝবে র‍্যাঙ্ক দিয়ে দিচ্ছে, ঠিক আছে। বা এরকম বলতে পারে, যদি কোনো ডিজিট দেখো, সবচেয়ে সোজা মনে রাখার জন্য 1 থেকে 10 এর মধ্যে যদি কোনো ডিজিট থাকে, তার মানে ভাবে র‍্যাঙ্ক দিয়ে দিয়েছে। সে আমরা যখন অঙ্ক করবো আর ডিটেইলসে বুঝিয়ে দেবো, ঠিক আছে তো। তো দেখো এখানে কি লিখেছি, ডিফারেন্স কি করে বের করতে হয়? স্যার এই র‍্যাঙ্ক 1 আর র‍্যাঙ্ক 2 এর মধ্যে ডিফারেন্স বের করতে হয়। র‍্যাঙ্ক 1 আর র‍্যাঙ্ক 2, র‍্যাঙ্ক 1 6 আর র‍্যাঙ্ক 1 র‍্যাঙ্ক 2 6, 6 আর 6 ডিফারেন্স করলে কত হয়? 0, ঠিক আছে তো। 5, এই দেখো এখানে র‍্যাঙ্ক 1 এ 5 ছিল, এখানে র‍্যাঙ্ক 1 র‍্যাঙ্ক 2 তে 4 ছিল, 5 থেকে 4 বাদ দিলে 1। এখানে তো কি হচ্ছে, বারবার হচ্ছে ডিফারেন্স বের করার নিয়ম হচ্ছে র‍্যাঙ্ক 1 থেকে র‍্যাঙ্ক 2 বাদ দিলে ডিফারেন্স হয়ে যায়। র‍্যাঙ্ক 1 থেকে র‍্যাঙ্ক 2 বাদ দিলে 0 হচ্ছে, র‍্যাঙ্ক 1 থেকে র‍্যাঙ্ক 2 বাদ দিলে -1 হচ্ছে, র‍্যাঙ্ক 1 থেকে র‍্যাঙ্ক 2 বাদ দিলে 0 হচ্ছে, র‍্যাঙ্ক 1 থেকে র‍্যাঙ্ক 2 বাদ দিলে -5 হচ্ছে, র‍্যাঙ্ক 1 থেকে র‍্যাঙ্ক 2 বাদ দিলে শুধু 5 হচ্ছে, র‍্যাঙ্ক 1 থেকে র‍্যাঙ্ক 2 বাদ দিলে 0 হচ্ছে, র‍্যাঙ্ক 1 থেকে র‍্যাঙ্ক 2 বাদ দিলে 0 হচ্ছে, র‍্যাঙ্ক 1 থেকে র‍্যাঙ্ক 2 বাদ দিলে 0 হচ্ছে। তো বুঝেই গেছো, বুঝেই গেছো। এবার কি করব? ডি স্কয়ার, এই 0 এর স্কয়ার করলে 0 হয়, 1 এর স্কয়ার করলে 1 হয়, 0 স্কয়ার 0, মাইনাস 1 এর স্কয়ার করলে প্লাস 1 হয়, 0 স্কয়ার করলে 0, মাইনাস 5 এর স্কয়ার করলে হয় 25, 5 এর স্কয়ার করলে হয় 25, 0 স্কয়ার 0 0 0 হয়ে গেল। এবার লাস্টের ঘরটা টোটাল করব, আর কিছু টোটাল করার দরকার নেই। এটাকে লিখব সামেশন ডি স্কয়ার। কত হচ্ছে দেখো, 1 আর 1 2,
25 আর 2 27, 27 আর 25 52, তাহলে ডি স্কয়ার টোটাল হলো কত 52। ঠিক আছে, ডি স্কয়ার টোটাল হয়ে গেল 52। তো মোটামুটি চার্টের কাজ অর্থাৎ টেবিল শেষ হয়ে গেল, টেবিলটা শেষ হয়ে গেল। আর একটু দেখে নাও এখানে কজনের নাম্বার দিয়েছে, 10 জনের নাম্বার দিয়েছে। তো ঠিক আছে, এবার ফর্মুলা পুট করব, অঙ্ক শেষ। ফর্মুলা পুট করব, অঙ্ক শেষ। তো দেখো এটা মুছে দিচ্ছি, এবার ফর্মুলা পুট করব, মুছে দিয়ে ফর্মুলাটা পুট করে দিই। তো দেখো ফর্মুলা কি ছিল, স্পিয়ারম্যানের র‍্যাঙ্ক কোরিলেশন বের করার ফর্মুলা 1 মাইনাস 6 সামেশন d স্কয়ার ডিভাইডেড বাই n কিউব মাইনাস n। তো 1 এর জন্য 1 6 সামেশন d স্কয়ার, এই মাত্র d স্কয়ার কত বের করলাম 52। ঠিক আছে, n এর মান ছিল 10, 10 কিউব মাইনাস 10। তো এখানে 1 6 52 করলে কত হয় 312, 312। আচ্ছা নিচে হচ্ছে 990, ওরা দেখো 990, 10 এর কিউব করলে 1000 হয়, 1000 থেকে 10 বাদ দিলে 990। তো দেখো এবার এটাকে ক্যালকুলেট করে দাও, 312 ডিভাইডেড বাই 990 করে হচ্ছে কত, করে হচ্ছে 0.315। এখানে লিখলাম 1 মাইনাস 0.315, 1 মাইনাস 0.315, এই মাইনাস করি 1 মাইনাস 0.315 কত হচ্ছে, তাহলে অ্যানসার হচ্ছে 0.685। তার মানে এই অঙ্কটা আমার র‍্যাঙ্ক হলো কত 0.685। তো দেখা যাক অ্যানসারটা মিললো কিনা। তো ঠিক আছে, অ্যানসারটা মিলে গেছে। আচ্ছা এর পরের অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, কি লেখা আছে দেখো, 20 নম্বর অঙ্কটা লেখা আছে 10 কম্পিটিটর। ঠিক আছে, এখানে 10 কম্পিটিটর মানে 10 জন প্রতিযোগীর কথা বলা হয়েছে। ঠিক আছে, তো 10 কম্পিটিটর ইন আ বিউটি কন্টেস্ট, একটা বিউটি কন্টেস্ট হয়েছে যেখানে কজন প্রতিযোগী আছে, 10 জন প্রতিযোগী আছে, আর র‍্যাঙ্কড বাই 2 জাজ, এবং র‍্যাঙ্কটা কারা করছে, দুজন জাজ করছে। ইন দা ফলোইং অর্ডার ক্যালকুলেট স্পিয়ারম্যান র‍্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট। তো দেখো এখানে কম্পিটিটরদের নাম বলে দিয়েছে, 10 জনের নাম এ থেকে জে অবধি। ফার্স্ট জাজ দিয়ে দিয়েছে, সেকেন্ড জাজ দিয়ে দিয়েছে, অর্থাৎ ফার্স্ট জাজ র‍্যাঙ্ক ঘোষণা করে দিয়েছে। ফার্স্ট জাজের মতে, ফার্স্ট জাজের মতে যারা যারা র‍্যাঙ্ক হয়েছে, ঠিক আছে, র‍্যাঙ্ক ঘোষণা করে দিয়েছে, বলেছে এ ফার্স্ট হয়েছে, বি হয়েছে, 6 হয়েছে, সি 5th হয়েছে, এরকম ভাবে বলে দিয়েছে। তেমনি সেকেন্ড জাজও বলে দিয়েছে। তার মানে এটা র‍্যাঙ্ক করে দিয়েছে, এটা র‍্যাঙ্ক ডিক্লেয়ার করে দিয়েছে, এটা র‍্যাঙ্ক। আর সবচেয়ে বোঝার কথা, কি করে বুঝবো র‍্যাঙ্ক করে দিয়েছে, যদি র‍্যাঙ্ক কত হয়, র‍্যাঙ্ক জেনারেলি 1 থেকে 10 এর মধ্যেই হয়, যদি 1 থেকে 10 এর মধ্যে ডিজিট থাকে তার মানে বুঝবে র‍্যাঙ্ক করে দিয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ 1 থেকে 10 এর মধ্যে ডিজিট আছে, তার মানে র‍্যাঙ্ক করে দিয়েছে। তো এই অঙ্কটা তো আরো ইজি, কোনো ঝামেলাই নেই। ঠিক আছে, তো চলো অঙ্কটা করি। তো দেখো এখানে কি লিখবো, প্রথমে লিখবো কম্পিউটার, সি ও এম পি লিখলাম। ঠিক আছে, সি ও এম পি কম্পিউটার। ঠিক আছে, তারপর কি লিখবো, তারপরে লিখবো ফার্স্ট জাজ। ঠিক আছে, এটা বলে দিই ফার্স্ট জাজ। ঠিক আছে, ফার্স্ট জাজ এটাকে আমরা এক্স লিখছি। ঠিক আছে, তারপর লিখবো সেকেন্ড জাজ, সেকেন্ড জাজ এটাকে লিখবো আমরা ওয়াই। এবার বলো এই অঙ্কটাই কি আমাকে র‍্যাঙ্ক বের করতে হবে, এই অঙ্কটাই আমাদের র‍্যাঙ্ক বের করতে হবে, কারণ কিছুক্ষণ আগেই বললাম র‍্যাঙ্ক করে দিয়েছে, র‍্যাঙ্ক অলরেডি অঙ্কটাই করা আছে, তাই র‍্যাঙ্ক বের করতে হবে না। কি করে বুঝলাম র‍্যাঙ্ক করে দিয়েছে, এখানে যে ডিজিট গুলো দিয়েছে না, দেখো 1 থেকে 10 এর মধ্যেই ডিজিট আছে, দেখতেই পাচ্ছ সমস্ত ডিজিট গুলো 1 থেকে 10 এর মধ্যেই আছে, অর্থাৎ র‍্যাঙ্ক তো ঘোষণা করেই দিয়েছে জাজরা, তাই র‍্যাঙ্ক করার কোনো দরকার নেই। ঠিক আছে, র‍্যাঙ্ক করার কোনো দরকার নেই, র‍্যাঙ্ক করে দিয়েছে। তার মানে এটা প্রথম র‍্যাঙ্ক, এটা দ্বিতীয় র‍্যাঙ্ক। ঠিক আছে, এটা র‍্যাঙ্ক 1, এটা র‍্যাঙ্ক 2। তারপরে কি করতাম, ডিফারেন্স করতাম, র‍্যাঙ্ক 1 আর র‍্যাঙ্ক 2 ডিফারেন্স করতাম, মানে এই x আর y এর ডিফারেন্স করতাম। তারপরে ঘরটা কি হবে, d স্কয়ার, তারপরে ঘরটা হবে d স্কয়ার। ব্যাস, কম্পিউটারদের নাম লেখো। প্রথমে লেখো a b c d e f g h, ঠিক আছে, i j। তাহলে কম্পিউটার কত অবধি ছিল, a থেকে শুরু করে j অবধি টানা। এবার দেখা যাক ফার্স্ট জাজ, ফার্স্ট জাজের র‍্যাঙ্ক কি কি দিয়েছে। ফার্স্ট জাজের র‍্যাঙ্কটা দেখো, পরিষ্কার করে লিখে দাও, দেখে দেখি যেটা কোশ্চেনে লেখা ছিল 1 6 5 10 3 2 10 3 2 4 9 7 8 4 9
7 8 ঠিক আছে। এবার সেকেন্ড চার্টের র‍্যাঙ্ক গুলো দেখে দেখে বসাও 6 4 9 8 1 2 3 10 1 2 3 10 5 আর 7 হয়ে গেল। তাহলে এখানে তো আলাদা করে র‍্যাঙ্ক বের করতে হবে না, র‍্যাঙ্ক তো বলেই দিয়েছে, একটা শুধু ডিফারেন্স করে দেবো, র‍্যাঙ্ক 1 আর র‍্যাঙ্ক 2 ডিফারেন্স করব। দেখো এখানে 1 ছিল আর এখানে 6 ছিল, ডিফারেন্স করব। এখানে কি লেখা আছে? ডিফারেন্স বের করার নিয়ম x y। x ছিল 1 আর y ছিল 6, 1 থেকে 6 বাদ দিলে কত হয়? -5। এটা এখানে ছিল 6 আর এখানে ছিল 4, 6 থেকে 4 বাদ দেবো কত হচ্ছে? 6 থেকে 4 বাদ দিলে হয় 2। এখানে ছিল 5 আর এখানে ছিল 9, 5 থেকে 9 বাদ দেবো তাহলে কত হচ্ছে? -4। এখানে ছিল 10 এখানে ছিল 8, 10 থেকে 8 বাদ দিলে কত হবে? 2। তারপর এখানে 3 আর এখানে 1, 3 থেকে 1 বাদ দিলে কত হবে? 2। তারপর এখানে 2 আর এখানে 2, 2 2 বাদ দিলে কত হবে? 0। 4 থেকে 3 বাদ দিলে হবে 1। এখানে 9 থেকে 10 বাদ দিলে হবে -1। ঠিক আছে, 7 থেকে 5 বাদ দিলে হবে 2। আচ্ছা, 8 থেকে 7 বাদ দিলে হবে 1। এবার স্কয়ার করে দেব, -5 এর স্কয়ার করলে কত হয়? 25। 2 এর স্কয়ার 4, 4 এর স্কয়ার করলে হয় 16। 2 এর স্কয়ার 4, 2 এর স্কয়ার 4, 0। 1 এর স্কয়ার 1, -1 এর স্কয়ার 1, 2 এর স্কয়ার 4 আর 1 এর স্কয়ার 1। টোটাল করে দিই এটার টোটাল করে দিই। কি লিখবো? সামেশন d স্কয়ার। দেখা যাক কত হচ্ছে। 25 আর 4 29। এই যে 25 আর 4 29, 29 আর 16 45, 45 আর 4 49, 49 আর 4 53, 54 55 4 59 আর 1 60। কত বেরোলো? সামেশন d স্কয়ার 60 বেরিয়ে গেল। সামেশন d স্কয়ার 60 বেরিয়ে গেল। তো তোমরা একটু দেখে নাও এই অঙ্কে কতগুলো টার্ম আছে। এখানে দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 10টা টার্ম ছিল। 10টা টার্ম মানে n বলেছে 10। তো এটা মুছে দিচ্ছি, নাহলে তো অঙ্কটা করা যাবে না, কমপ্লিট করা যাবে না। তো দেখো এখানে ফর্মুলা লিখে দিচ্ছি, ক্যাপিটাল আর কি হবে? 1 মাইনাস 6 সামেশন d স্কয়ার ডিভাইডেড বাই n কিউব মাইনাস n কিউব মাইনাস n। তো এখানে লিখলাম 1 মাইনাস 6 সামেশন d স্কয়ার কত বের করেছিলাম? 60। 6 into 60 divided by n এর মান কত ছিল? 10, মানে 10 কিউব মাইনাস 10। আচ্ছা, 1 মাইনাস 6 into 60 করলে হয় 360 divided by 990 তো করো, ক্যালকুলেট করো, ক্যালকুলেটর করে দেখে নাও কত বের হচ্ছে। 360 divided by 990 করে বের হচ্ছে 0.36। এখানে লিখলাম 1 মাইনাস 0.36 বাদ দিয়ে হচ্ছে 0.64। তাহলে তোমার র‍্যাঙ্ক বেরিয়ে গেল এই অঙ্কটার র‍্যাঙ্ক বেরিয়ে গেল। তাহলে র‍্যাঙ্ক কত বের হলো এই অঙ্কটার? 0.64। আচ্ছা, তার মানে কি করলাম আমরা? দুটো র‍্যাঙ্ক করালাম এখনো পর্যন্ত। কোনো অঙ্কে যদি র‍্যাঙ্ক বলে না দেয়, র‍্যাঙ্ক কি করে বার করতে হয় সেটা করলাম, আর র‍্যাঙ্ক দিয়ে দিলে তার র‍্যাঙ্ক কি করে বের করতে হয় সেটাও বের করলাম। যদি কোনো ডিজিট রিপিট থাকে, ঠিক আছে, সেই অঙ্ক কিভাবে করতে হয়, টাইম সিরিজ অঙ্ক কিভাবে করতে হয় সেটা করব। ঠিক আছে? তো আগের ক্লাসে যেটা কোরিলেশন করালাম, কোরিলেশন অফ কোএফিসিয়েন্ট, কত ফর্মুলা মনে রাখতে হয়েছিল। এখানে সেরকম কিছু না, একটা ফর্মুলা মনে রাখলে সব কমপ্লিট হয়ে যাবে। এটা যথেষ্ট ইজি। ঠিক আছে? তো দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ 11 নম্বর অঙ্কটা লেখা আছে, the following table show the test score made by 10 salesmen। টেস্ট স্কোর দিয়ে দিয়েছে 10 জন সেলসম্যানের on an intelligence test and their weekly sales, find the rank correlation coefficient of the following data। সেলসম্যান দিয়ে দিয়েছে, এখানে 10 জন সেলসম্যানের রেকর্ড দিয়ে দিয়েছে। ঠিক আছে, 10 জন সেলসম্যানের টেস্ট স্কোর দিয়ে দিয়েছে আর 10 জন সেলসম্যানের সেলস দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখান থেকে তোমাকে কি করতে হবে? র‍্যাঙ্ক কোরিলেশন অফ কোএফিসিয়েন্ট বের করতে হবে। তো ঠিক আছে, আগে চারটা সাজিয়ে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে। চার যতক্ষণ না সাজাবে কিচ্ছু বুঝতে পারবে না। তো চারটা সাজাও। তো দেখো এখানে লিখছি সেলসম্যান, কি লিখছি এখানে? সেলসম্যান। ঠিক আছে, সেলসম্যান কতজন ছিল? 10 জন সেলসম্যান দিয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এরপরে কি বলেছে? এরপরে বলে দিয়েছিল তোমার টেস্ট স্কোর দিয়েছে আর সেলস দিয়েছে। ঠিক আছে, এখানে লিখছি টেস্ট স্কোর, এখানে লিখছি টেস্ট স্কোর। ঠিক আছে, তো তারপর লিখছি সেলসম্যান, টেস্ট স্কোর, তারপর লিখছি সেলসম্যান। ঠিক আছে, তো টেস্ট স্কোর গুলো দেখে দেখে বসাও।
75, ঠিক আছে, তারপর 60, তারপর 70, তারপর 90, তারপর 60, তারপর আবার 60, 82, 58, 50, 65। চলো একবার মিলিয়ে নিই টেস্ট স্কোর গুলো যা যা বললাম এটা মিলিয়ে নিই একবার। 75, 60, 70, 90, 60, 60, 82, 58, 50, 65। আচ্ছা, এবার সেলস, এটা সরি এটা সেলসম্যান হবে না, সেলস হবে, সেলস, ঠিক আছে, ভ্যালু সেলস, সেলস বলেছে তো ভুল করে সেলসম্যান লেখা হয়ে গেছে, সেলস হবে। তো সেলস গুলো কত কত বলেছে লেখো, 30, 50, 40, 30, 40, 30, 62, 40, 72, তারপর লিখো 40, 72, 45, 62 আর 30। তো চলো সেলসটা মিলিয়ে নিই, কত কত আছে, 30, 50, 40, 30, 62, 40, 72, 62, 40, 72, 45, 62, 30। তো এবার এই অঙ্কটা আমরা একটু দেখে নিই আদৌ টাই আছে কিনা, কোনো টাই আছে কিনা, ঠিক আছে, অর্থাৎ কোনো ডিজিট রিপিট আছে কিনা দেখা যাক। প্রথমে টেস্ট করে নোটটা দিকে তাকাও, দেখো টেস্ট করে দেখতে পাচ্ছো এখানে 60, এই দেখো 60, ঠিক আছে, এখানে 60 আছে, আবার 60 আছে, 60 আছে, আবার 60 আছে, ঠিক আছে, অর্থাৎ 60 তো রিপিট আছে, 60 তো রিপিট আছে, আর কিছু রিপিট আছে, আর কিছু রিপিট আছে না, আর কিছু রিপিট নেই। আচ্ছা, এবার যদি এখানে দেখি সেলস এর ঘরে দেখি কি কি রিপিট আছে, 30 রিপিট আছে, 30 রিপিট আছে, আবার 30 রিপিট আছে, আর কিছু রিপিট, 40 রিপিট আছে, 40 রিপিট আছে, 40 রিপিট আছে, ঠিক আছে, আর কিছু রিপিট, 62 রিপিট আছে, ঠিক আছে। তাহলে অঙ্কটা দেখতে পেলে তো, বুঝতে পারলে কি হলো। এইবার আমরা র‍্যাঙ্কটা খুব কেয়ারফুলি সাজাতে হবে। র‍্যাঙ্কটা যখন করব কিভাবে করব দেখো, র‍্যাঙ্কটা কিভাবে করব দেখো। তো এখানে লিখবো র‍্যাঙ্ক 1, কি লিখবো, র‍্যাঙ্ক 1, র‍্যাঙ্ক 1 টাকে আমরা x ধরি, ঠিক আছে, তো x ধরি র‍্যাঙ্ক 1 টাকে, টেস্ট করে র‍্যাঙ্ক বের করছি, টেস্ট করে র‍্যাঙ্কটা বের করছি। দেখো এখানে দেখো সবচেয়ে হাইয়েস্ট কত আছে, এই ঘরে সবচেয়ে হাইয়েস্ট কত, 90, তাহলে 90 হয়ে যাবে তোমার, 90 হয়ে যাবে তোমার ফার্স্ট, 90 হবে তোমার ফার্স্ট। ঠিক 90 এর নিচে কত আছে, ঠিক 90 এর নিচে, অর্থাৎ 90 কম কত আছে, 82, এ হয়ে যাবে সেকেন্ড, এ হয়ে যাবে সেকেন্ড। এবার 82 এর নিচে ঠিক কত আছে, স্যার 82 এর নিচে 75, এটা হয়ে যাবে থার্ড, ঠিক আছে, তো 75 এর নিচে কত আছে, 70, এটা হয়ে যাবে ফোর্থ। আচ্ছা, 70 এর নিচে কত আছে, 70 এর নিচে স্যার 65, এটা হয়ে যাবে তোমার ফিফথ। এইবার আমি যদি জিজ্ঞাসা করি 65 এর নিচে কত আছে, স্যার 65 এর নিচে 60 আছে, 60, তার মানে কি তোমার 1 2 3 4 5 হয়ে গেছে। এবার র‍্যাঙ্ক কত হবে, 6, এবার র‍্যাঙ্ক কত হবে, 6। একে যদি আমি 6 দিয়ে দিই তখন এ বলবে তো, একে যদি 6 দিয়ে দিই তখন এও তো বলবে আমিও তো 6 হয়েছি, আমিও তো 6, আমারও তো 60, আমিও তো 6, ও বলবে 6, ঠিক আছে, তো আবার ও বলবে 6, ঠিক আছে, তিনজনই 6 বলবে, কি বললাম, তিনজনই 6 বলবে। মন দিয়ে শোনো, আবার বলছি, আমাদের 1 2 3 4 5 করে দিয়েছি, তাহলে এখানে গোলটা করে দিলে বুঝতে সুবিধা হবে, 6 6 6। দেখো 1 2 3 4 5 তো হয়ে গেল, 6 নম্বর কে 6 হয়েছে, 60 6 হয়েছে। এবার 60 কজন পেয়েছে, 60 তিনজন পেয়েছে, 60 তিনজন আছে, 60 কজন আছে, 60 তিনজন আছে। তার মানে কি আমি যদি 60 যদি এখানে একে যদি 6 দিই, বাকিদের যদি না দিই তাহলে হবে না তো, সবাই তো 60 পেয়েছে, এও 60 পেয়েছে, এও 60 পেয়েছে, এও 60 পেয়েছে, এ যদি 6 হয় তাহলে এও 6 হবে, এও 6 হবে। তো কি হয়েছে, তো কি হয়েছে, ঝামেলা গিয়ে লাভ নেই। দেখো সেক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কি হবে, 60 এর কেসটা যদি আমরা বলি, 60 এর কেসটা বলি, তার মানে 1 2 3 4 5 তো হয়ে গেছে, তার মানে এই 60 এ হচ্ছে 6 হলো, ঠিক আছে, এ হলো 6 হলো। দেখো আরেকবার যদি ভেঙে বলি, আর একটু যদি ডিটেইলস একটু স্লোলি বলি, এই 60 এটা 6 হলো, তাহলে এই 60 কত হচ্ছে, এই 60 কে 7 দিই, ঠিক আছে, এই 60 কে কত দেব, এই 60 কে 8 দিই। এবার ঝামেলা আরম্ভ করে দেবে, কে ঝামেলা আরম্ভ করে দেবে, এ ঝামেলা আরম্ভ করবে, বলে ও 60 পেয়ে যদি 6 হয় তাহলে আমি তো 60 পেয়েছি, তাহলে আমারও তো 6 হওয়া উচিত। আবার ও 60 পেয়েছে, ও বলে আমারও তো 6 হওয়া উচিত, কেন আমাদের 7 আর 8 দিলে, তাই জন্য ঝামেলায় জড়ানো হচ্ছে। তাহলে এটা লিখবো 6, এটা লিখবো 6, তাই তো। এইবার এদের এভারেজ করব, তার মানে 60 কজন পেয়েছে, তিনজন পেয়েছে, তাই তো, কত হচ্ছে
60 পেয়েছে, যে 6 6th র‍্যাঙ্ক ও 60 পেয়েছে, ঠিক আছে, 7th র‍্যাঙ্ক ও 60 পেয়েছে, আবার 8th র‍্যাঙ্ক ও 60 পেয়েছে, তাই এদের এভারেজ কত হবে? 6 7 8 এর এভারেজ হচ্ছে 7। আরেকবার দেখে নাও, এখানে 1 2 3 4 5 অবধি তো আমার হয়ে গেল, 1 2 3 4 5 অবধি কোনো অসুবিধা নেই, কিন্তু এরপরে যেটা 6 নম্বর কি হচ্ছে, দেখো 1 2 3 4 5 তো বোঝা গেল। এইবার 6 নম্বরের টেস্টে যদি বলি, 6 নম্বরের টেস্টে যদি বলি, ঠিক আছে, আমরা 1 2 3 4 5 টেস্ট করে 5টা র‍্যাঙ্ক বের করে নিয়েছি, কিন্তু এবার 6 নম্বর র‍্যাঙ্কে যাব, অর্থাৎ 65 এর নিচে কত নাম্বার আছে? 65 এর নিচে টেস্ট স্কোর আছে 60, ঠিক আছে, 60 আবার কি আছে? 60 এ আছে, অর্থাৎ একে যদি 6 দিয়ে দিই, ঠিক আছে, তো তাহলে এই 60 এটা হয়ে যাচ্ছে তোমার 7, ঠিক আছে, আর এই 60 হয়ে যাচ্ছে 8, ঠিক আছে, তো এই 60 হয়ে যাচ্ছে 8, ঠিক আছে, এই 60 হয়েছে 8, বাকিগুলো করে নাও, বাকিগুলো 60 এর নিচে কত আছে? 60 এর নিচে আছে 58, একে দিয়ে দাও 9, ঠিক আছে, একে আছে 50, একে দিয়ে দাও 10, হয়ে গেল, হয়ে গেল। কিন্তু প্রশ্ন হলো, এবার তোমাদের মানে প্রশ্ন হবে, স্যার এ 60 পেয়েছে, একে 6 দিলেন, এ 60 পেয়েছে, একে 7 দিলেন, এ 60 পেয়েছে, একে 8 দিলেন, এরকম কেন? এরকম কেন? উল্টো তো হতে পারে, উল্টো তো হতে পারে। তখন এদের নিজেদের মধ্যে একটা ঝামেলা তৈরি হবে, বা তোমরাও বলতে পারো স্যার এ 60 পেয়েছে, একে 6 দিয়েছে, এ 60 পেয়েছে, একে 7 দিয়েছে, এ 60 পেয়েছে, একে 8 দিয়েছে, এরকম কেন? তো এরকম করা যাবে না। সেক্ষেত্রে কি করতে হবে? 60 এর র‍্যাঙ্কটা যদি আমরা আলাদা করে, এটা টাই হয়েছে, টাইয়ের ক্ষেত্রে কি করতে হবে? টাইয়ের ক্ষেত্রে 60 কজন পেয়েছে? 60 3 জন পেয়েছে, তাহলে 3 জন পেয়েছে মানে 6 নম্বর স্থান পেয়েছে, 7 নম্বর স্থান পেয়েছে, 8 নম্বর স্থান পেয়েছে, ঠিক আছে। দেখো না, একটা ক্লাসে ধরো অ্যাকাউন্টেন্সি এক্সাম হয়েছে, ঠিক আছে, অ্যাকাউন্টেন্সি এক্সাম হয়েছে, দুজন স্টুডেন্টই ধরো তোমার 90 পেয়েছে, তাই তো, তাহলে দুজনের র‍্যাঙ্ক কি তো সমান হবে, দুজনের র‍্যাঙ্ক কি সমান হবে। বা আমি যদি বলি একটা ক্লাসে ধরো অ্যাকাউন্টেন্সি এক্সাম হয়েছে, ঠিক আছে, হাইয়েস্ট মার্কস হয়েছে 90, দুজন হাইয়েস্ট পেয়েছে, দুজন হাইয়েস্ট পেয়েছে, তার মানে আমি কাকে ফার্স্ট বলবো? তুমি যদি বলো স্যার এ ফার্স্ট হয়েছে, তাই তো, তাহলে এ কি দোষ করলো? এও তো ফার্স্ট হয়েছে, দুজনেই তো ফার্স্ট হয়েছে, তার মানে কি এই দুজনকে ঝামেলা করে লাভ নেই, এও ফার্স্ট এও ফার্স্ট, সেক্ষেত্রে এদের এভারেজ করে দিতে হয়। কি করতে হয়? এভারেজ করে দিতে হয়, ঠিক আছে, ফার্স্ট আর সেকেন্ডের এভারেজ। তাই এখানে 6 7 8 এর এভারেজ করব, 6 7 8 এর এভারেজ করলে কত হয়? 7। তো এভারেজ করে দেখতে হলো 7 হলো, তার মানে যেখানে যেখানে 6 ছিল সেখানে সবকটা 7, এখানে 6 7, ঠিক আছে, এখানে 7 এ, ঠিক আছে, এখানে 7 এও 7, আর এখানে 8 এ 7। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এই জায়গাটা ব্যাপারটা বুঝতে হবে, দেখতে হবে কোন র‍্যাঙ্কে কোন টাই হয়েছে কিনা, কোন টাই হয়েছে কিনা, ঠিক আছে, টাই হয়েছে কিনা। এখানে 60 এ শুধুমাত্র টাই হয়েছিল, 60 কজন পেয়েছে? 60 তিনজন পেয়েছে, মানে এই 60 6, এই 60 7, এই 60 8, 6 7 8 এর এভারেজ হলো 7। আচ্ছা, বুঝতে অসুবিধা হলে পরের পার্টটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। র‍্যাঙ্ক 2, এটা লিখলাম 1, ঠিক আছে, তো এখানে দেখো সবচেয়ে হাইয়েস্ট কত পেয়েছে, হাইয়েস্ট নাম্বার কত, এখানে হাইয়েস্ট কত, হাইয়েস্ট হচ্ছে 72, একে ফার্স্ট করি, 72 এ ফার্স্ট হলো, ঠিক, 72 এর নিচে কত হচ্ছে? 72 এর নিচে হচ্ছে তোমার 62, যেই 62 তোমার র‍্যাঙ্ক আছে, অর্থাৎ 62 টাই হয়েছে, তাই তো, 62 টাই হয়েছে, মানে একে যদি 2 দিই তাহলে একে 3 দিচ্ছি, ঠিক আছে। তো এবার দেখো 62 এর কথা যদি বলি, 62 দুজন পেয়েছে, 62 দুজন পেয়েছে, 2 নম্বর আর 3 নম্বর, এদের এভারেজ করো, 2 আর 3 এর এভারেজ করলে আড়াই হচ্ছে, তার মানে এখানে এই 2 এ লিখবো আড়াই, এই 2 এ লিখবো আড়াই, আর এই 3 এ লিখবো আড়াই, তার মানে কত তো হলো আমার? 62 হলো, ঠিক। 62 এর নিচে কত আছে? 62 এর নিচে 50, ঠিক আছে, 50, তার মানে কত হলো আমার? 1 হয়ে গেছে, 2 হয়ে গেছে, 3 হয়ে গেছে, তার মানে এই 50 তে তোমার 4 বসবে, ঠিক আছে, 50 এ 4, 50 এর নিচে কত? 50 এর নিচে 45, 50 এর নিচে 45, মানে এটা 5 বসবে, ঠিক আছে, 45 এর নিচে 40 আছে, 45 এর নিচে 40 আছে, তো 40 ও দেখো তোমার টাই হয়েছে, 40 কজন আছে? একজন 40, দুজন 40, দুজন 40 আছে, দুজন 40, তার মানে কি আমার কত হয়ে গেছে? আমার 1 হয়ে গেছে, 2 3 হয়ে গেছে, 4 5 হয়ে গেছে, মানে এই 40 6, এই 40 হচ্ছে 6, আবার এই 40 হচ্ছে 7, এই 40 হচ্ছে 7, তার মানে কি হবে? এটা 6 আর 7 এর এভারেজ করব, তার মানে কত হবে? 6.5, তার মানে যেখানে 6 ছিল ওখানে লেখো 6.5, আবার যেখানে 7 ছিল সেখানে লেখো 6.5, তার মানে 40 অবধি হয়ে গেছে। আর কত অবধি র‍্যাঙ্ক হয়ে গেল যদি একটু মনোযোগ সহকারে দেখো, তোমার 7 অবধি র‍্যাঙ্ক হয়ে গেছে, ঠিক আছে, তো এটা 1, ঠিক আছে, 2 3 4 5, ঠিক আছে, 6 7, 7 অবধি র‍্যাঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। তো এইবার 40 এর নিচে কত হচ্ছে? 40 এর নিচে যদি আমরা বলি, 40 এর নিচে তোমার 30,
30 কজন পেয়েছে? 30 1 2 3, 33 জন পেয়েছে। 33 জন পেয়েছে, 33 জন পেয়েছে মানে তোমার তো 7 অবধি হয়ে গেছে, বাকি হলো কত? 8 9 10। এটাকে যদি 3 দিয়ে ভাগ করো তাহলে কত হচ্ছে? 8 9 10, এটাকে 3 দিয়ে ভাগ করলে এটা এভারেজ হচ্ছে 9। ঠিক আছে, তাহলে সবকটা 9 বসবে, এটা 9 বসবে, এটা 9 বসবে, আর এটা 9 বসবে। এই ছিল অঙ্কটা, আর কিছু নেই। তো র্যাঙ্কটা একটু কেয়ারফুলি করতে হবে, র্যাঙ্কটা একটু কেয়ারফুলি করতে হবে। সুতরাং একটু দেখে নাও র্যাঙ্কটা কিভাবে করলাম, র্যাঙ্কটা কিভাবে করা হলো এটা একটু কেয়ারফুলি দেখতে হবে। তোমাকে দেখতে হবে এখানে টেস্ট করে কি ছিল, 60 এর মধ্যে টাই হয়ে গেছে, তাহলে 60 র্যাঙ্কটা বের করো। 60 র্যাঙ্কটা কি করে বের করব? আমাদের তো 5 অবধি হয়ে গেছিল, তাহলে পরেরটা কি হলো 60, মানে 6 7 8, 6 7 8 এর এভারেজ করে দেবো, 7 হয়ে গেল, বাকি তো নরমাল। আবার এখানে কি কি ছিল, 30 এর টাই হয়েছিল, 40 এর টাই হয়েছিল, আর 60 এর টাই হয়েছিল, ওর আলাদা করে বের করলাম। আচ্ছা, এবার কি করব, ডি বের করার নিয়ম হচ্ছে x y। 3 থেকে 9 বাদ দিলে -6, 7 থেকে 4 বাদ দিলে 3, 4 থেকে 6.5 বাদ দিলে -2.5, ঠিক আছে, 1 থেকে 9 বাদ দিলে -8, 7 থেকে 2.5 বাদ দিলে কত হয়? 7 থেকে 2.5 বাদ দিলে হচ্ছে তোমার 4.5, ঠিক আছে, 7 থেকে 6.5 বাদ দিলে হচ্ছে 0.5, 2 থেকে 1 বাদ দিলে 1, 9 থেকে 5 বাদ দিলে 4, 10 থেকে 2.5 বাদ দিলে 7.5, আর 5 থেকে 9 বাদ দিলে -4। আচ্ছা, এবার এইগুলো স্কয়ার করব, ডি স্কয়ার করব কেন, -6 স্কয়ার 36, 3 স্কয়ার 9, -2.5 স্কয়ার করলে কত হয় 6.25, 8 স্কয়ার 64, 4.5 স্কয়ার 4.5 স্কয়ার করলে 20.25, 20.25, 0.5 স্কয়ার করলে কত হয় 0.25, 1 স্কয়ার করলে 1, 4 স্কয়ার 16, 7.5 স্কয়ার করলে 56.25, আর -4 স্কয়ার করলে 16। এটা টোটাল করে দেব, মাইনাস ডি স্কয়ার, ঠিক আছে, টোটাল করলে হচ্ছে তোমার 225। তো যেটা বারবার বলছিলাম, র‍্যাঙ্কটা কিন্তু টাই সিরিজের ক্ষেত্রে খুব কেয়ারফুলি অঙ্ক করতে হবে। তোমাকে দেখে নিতে হবে কোন নাম্বারে টাই হয়েছে, ঠিক আছে, কোন নাম্বারে টাই হয়েছে। আমি আবার বলছি, এখানে 60 টাই হয়েছিল, এখানে 60 টাই হয়েছিল, ঠিক আছে, 63 জন পেয়েছিল, 63 জন। তো এই সিরিজে আমার র‍্যাঙ্ক 1, র‍্যাঙ্ক 2, র‍্যাঙ্ক 3, র‍্যাঙ্ক 4, র‍্যাঙ্ক 5, পাঁচটা র‍্যাঙ্ক বের করে নিয়েছিলাম। তারপরে 3 জনই 60 পেয়েছিল, তার মানে কি বলতে পারি 6 7 8, ঠিক আছে, তো 6 7 8, তো তিনজন একই পেয়েছিল, তাই 6 7 8 এর এভারেজ করব। 6 7 8 এভারেজ করে 7 হয়েছিল, তো যেখানে যেখানে 60 ছিল সব জায়গায় 7 বসিয়ে দিতাম। তার মানে 6 7 8 অবধি হয়ে গেল, বাকি হলো কি 9 10। ঠিক একই রকম ভাবে র‍্যাঙ্ক 2 এর ঘরটা যদি বলি, এখানে তোমার যদি দেখো র‍্যাঙ্ক 2 এর ঘরটা যদি বলি, র‍্যাঙ্ক 2 এর ঘরে তোমার একটা হয়ে গেছিল, এক হয়ে গেছিল, তারপর 2 নম্বর আর 3 নম্বর একই নাম্বার পেয়েছিল, এই যে 62, 2 আর 3 একই পেয়েছিল, তাই ওদের এভারেজ করে দেখলাম কত হচ্ছে, আড়াই হয়েছে। এইভাবে সিরিয়ালি করতে হবে। তো একবার লাইন বাই লাইন দেখলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এর ফর্মুলাটা কি ছিল, এই জায়গাটা মুছে দিই আমরা, এই জায়গাটা মুছে দিই, এই জায়গাটা মুছে দিয়ে এখানটা কি করব, এখানটা কি করব, ফর্মুলা লিখি, r ইকুয়াল টু 1 মাইনাস 6 সামেশন ডি স্কয়ার। আচ্ছা, এটা টাই সিরিজের ফর্মুলা হবে, মাথায় রাখবে, প্লাস সামেশন টি কিউব মাইনাস টি ডিভাইডেড বাই 12 হোল ডিভাইডেড বাই n কিউব মাইনাস n। তো দেখো 1 6 এর জন্য 6 সামেশন ডি স্কয়ার কত ছিল 225, প্লাস এটা করিনি, এটা করতে হবে, এটা করতে হবে, ডিভাইডেড বাই n কিউব, মানে 10 টা ছিল 10 কিউব মাইনাস 10। আচ্ছা, এখানে আলাদা করে নাও, সামেশন t কিউব মাইনাস t ডিভাইডেড বাই 12 কি করে করব, কার কার এখানে কার কার মধ্যে কার কার টাই হয়েছিল, 60 টাই হয়েছিল, তাই তো 60, ঠিক আছে, 60 টাই হয়েছিল। এখানে 60 টাই হয়েছিল, তাই তো, এখানে 60 টাই হয়েছিল, 60 কবার এসেছিল স্যার, 60 তিনবার এসেছিল, ঠিক আছে, 60 কবার এসেছিল, 60 তিনবার এসেছিল। এখানে কি করি, 3 কিউব মাইনাস 3 ডিভাইডেড বাই 12, ঠিক আছে, তো প্লাস 60 এর পর যদি এখানে যদি 30 এর কথা বলি, 30 কবার এসেছিল স্যার, 30 তিনবার এসেছিল, তাহলে 3 কিউব মাইনাস 3 ডিভাইডেড বাই 12, ঠিক আছে, প্লাস 30 এর পর যদি বলি 40 কবার এসেছিল, 40 দুবার এসেছিল, মানে 2 কিউব মাইনাস 2 ডিভাইডেড বাই 12। আচ্ছা, 40 এর পর যদি 62 বলি, 62 দুবার এসেছিল, তাহলে কি লিখবো,
2 কিউব মাইনাস 2 ডিভাইড বাই 12। তো দেখো এখানটায় না বোঝার কিছু নেই, টেস্ট স্কোর আর সেন্সর ঘরে দেখবে টেস্ট করে কারা ট্রাই করেছিল, অনলি 60 ট্রাই করেছিল। 60 কবার আছে? 60 তিনটে আছে, তাই এখানে 3 কিউব মাইনাস 3 ডিভাইড বাই 12। ঠিক আছে। আচ্ছা এখানে সেন্সর ঘরে যদি বলি সেন্সর 30, 30 কবার আসছে? 30 তিনবার। 30 তো ট্রাই হয়েছিল, 30 তিনবার। 30 করা যায় একটা দুটো তিনটে, ঠিক আছে। তাই এখানে 3 লিখলাম, 3 কিউব মাইনাস 3 ডিভাইড বাই 12। এখানে t মানে ট্রাই, ঠিক আছে। 60 ট্রাই কবার হয়েছে? তিনবার হয়েছে, ঠিক আছে। তারপরেরটা 30 এর ট্রাই কবার হয়েছে? তিনবার হয়েছে, ঠিক আছে। t ফর ট্রাই। তারপর 30 এর পর 40 এর ট্রাই কবার হয়েছে? দুবার। 62 ট্রাই কবার হয়েছে? দুবার হয়েছে। তো এই ছিল। তো দেখো এখানে 3 কিউব মাইনাস 3, 3 কিউব মানে 3, 3 কিউব করলে কত হয়? 3 3 9, 9 3 27, 27 থেকে 3 বাদ দাও ডিভাইড বাই 12। এটাও তাহলে তাই হবে 27 3 ডিভাইড বাই 12। এটা 2 এর কিউব করলে 8 2 ডিভাইড বাই 12। এটা হচ্ছে তোমার 8 2 ডিভাইড বাই 12। তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে 27 থেকে 3 বাদ দিলে 24 বাই 12। তারপরটা হবে 24 বাই 12। তারপরটা হবে 6 বাই 12, 6 বাই 12। তারপরটা হবে 6 বাই 12। তাহলে কত হচ্ছে? এটা এটা কাটলে এটা হচ্ছে 2, এটা কাটলে 2, এটা কাটলে নিচে 2, এটা কাটলে নিচে 2। তার মানে কত হচ্ছে? উপরে 2 প্লাস 2 প্লাস 1/2 প্লাস 1/2। ঠিক আছে তো। তাহলে 2 2 এ 4, 1/2 মানে 0.5, 1/2 মানে 0.5 মানে 4.5 5। তার মানে এই t কিউব মাইনাস t ডিভাইড বাই 12 করে কত হলো? 5 হলো। তার মানে এটা হচ্ছে 5। তো বুঝতে পারলে এটা একটু টাফ আছে, একটু টাফ আছে। আইসিএস এর অঙ্কগুলো একটু টাফ আছে, তো একটু ধরে ধরে করতে হবে। জেনারেলি সিইউ বিকম অনার্সে বা মানে বিকম এ ক্যালকুলেশনের আন্ডারে খুব একটা আইসিএস আসেনি, ঠিক আছে। তবুও একবার করে দিলাম, তো এর চেয়ে কঠিন হতে পারে না, তো এটা করে দিলাম। 1 minus 6 into 230 divided by 990 divided by 990। তো এটা ক্যালকুলেট করে দাও, তাহলে অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে এটা কত হচ্ছে? 1 minus 230 এর সাথে 6 মাল্টিপ্লাই করলে কত হয়? 230 এর সাথে 6 মাল্টিপ্লাই করলে হয় 1380 ডিভাইডেড বাই 990। তো কত হচ্ছে? 1 minus 1380 ডিভাইডেড বাই 990 করলে হচ্ছে তোমার 1.39, 1.39। তাহলে आंसर হচ্ছে -0.39। তো ঠিক আছে, আমাদের অ্যানসারটা মিলে গেল। তো এই অঙ্কটা শেষ হয়ে গেল। তো সুতরাং টাই সিরিজের অঙ্ক কেয়ারফুলি করবে, দরকার হলে আরেকবার দেখবে, বারবার দেখবে, তাও যদি ডাউট থাকে অবশ্যই বলবে, আমি আবার করিয়ে দেব টাই সিরিজের অঙ্ক। আর একটা অঙ্ক করালে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আজকে লাস্ট অঙ্ক করাবো। তোমরা অঙ্কটা স্ক্রিনে দেখতে পাচ্ছ কি আছে? 12 নম্বর অঙ্ক। এটা খুব ভালো অঙ্ক। এই অঙ্কটা স্ট্যান্ডার্ড অঙ্ক, এরকম অঙ্ক পরীক্ষায় আসে। বলছে the coefficient of rank correlation of the marks obtained by 10 students in history and education was found to be 0.82. It was later found that the difference in ranks in the two subjects obtained by one of the students was wrongly taken as 2 instead of 6. Find the correct rank correlation coefficient. তো দেখো কি বলে দিয়েছে, তোমাকে বলে দিয়েছে, তোমাকে পরিষ্কারভাবে বলে দিয়েছে 10 জন স্টুডেন্টের কথা বলে দিয়েছে, n বলে দিয়েছে 10, ঠিক আছে তো। আচ্ছা এখানে কি কি সাবজেক্টের কথা বলেছিল? এখানে হিস্ট্রি আর এডুকেশনের, ঠিক আছে, হিস্ট্রি আর এডুকেশনের মার্কস গুলো বলে দিয়েছে। 10 জন স্টুডেন্টের হিস্ট্রি আর এডুকেশনের মার্কস গুলো। আগে যখন কিছুক্ষণ আগে একটা অঙ্ক করলাম না, ম্যাথ আর স্ট্যাট, ঠিক আছে, ম্যাথ আর স্ট্যাট বলেছিল। এখানে হিস্ট্রি আর এডুকেশনের 10 জন স্টুডেন্ট, হিস্ট্রি আর এডুকেশনের নাম্বার গুলো বলে দিয়েছে। কতগুলো স্টুডেন্টের নাম্বার বলেছে? 10 জন স্টুডেন্টের নাম্বার বলেছে, n 10। তো হিস্ট্রি আর এডুকেশনের র‍্যাঙ্ক করে কত বেরিয়েছে? 10 জন স্টুডেন্টের হিস্ট্রি আর এডুকেশন নাম্বারের র‍্যাঙ্ক করে ক্যালকুলেট করে র‍্যাঙ্ক বেরিয়েছে হচ্ছে, অর্থাৎ স্পিয়ারম্যানের র‍্যাঙ্ক বেরিয়েছে 0.82। আচ্ছা এবার বলেছে it was later found that the difference in ranks। আচ্ছা আগে দেখে নিই এটা করলে কি হবে। r বের করার মানে r 1 minus 6 summation d square divided by n cube minus a। তাহলে r কত বলে দিয়েছিল? r বলেছিল 0.82। আচ্ছা 1 minus 6 summation d square হচ্ছে, d square তো বলেনি কিছু, সামেশন d স্কয়ার এখানে যেমন ছিল তেমন লিখলাম। n এর মান হচ্ছে 10 মানে 10 কিউব মাইনাস 10। এটা হচ্ছে 0.82। আমরা তো ক্যালকুলেশন জানি, এই রাইট হ্যান্ড সাইডে 1 ছিল, এটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে আনলে -1 হয়ে যাবে।
এটা হচ্ছে -6 সামেশন d স্কয়ার, আর 10 কিউব কে 10 দিয়ে মাইনাস করলে হচ্ছে 990, ঠিক আছে তো। আচ্ছা এই 6 কে 990 কাটা যায়, এই 6 এর সঙ্গে 990 কাটা যায়, দেখো কাটলে কত হচ্ছে, 990 ডিভাইডেড বাই 6 কত হচ্ছে 165, এটা করলে হচ্ছে 165। এটা 0.82 থেকে -1 বাদ দিলে -0.18, আর এখানে মাইনাস সামেশন d স্কয়ার ডিভাইড বাই 165, এই মাইনাস কেটে যাচ্ছে, তাহলে এইটার সাথে এই দেখো 0.18 এর সঙ্গে 165 ক্রস মাল্টিপ্লিকেশন করা যায়, অর্থাৎ বজ্র গুণন করা যায়, বজ্র গুণন করলে কত হচ্ছে 29.7, অর্থাৎ সামেশন d স্কয়ার হচ্ছে 29.7। তো আশা করি বুঝতে পারলে সামেশন d স্কয়ার আমার বেরিয়ে গেল। এইবার দেখা যাক কোশ্চেনটা আরেকটু পড়ো, কারণ কিছুক্ষণ আগেও পড়েছি, আবার বলছি। It was later found that the difference in ranks of two subject, দুটো সাবজেক্টের যে ডিফারেন্স হচ্ছে by one of the student was wrongly taken as 2 instead of 6, ঠিক আছে, was taken 2 instead of 6, যেখানে তোমার নাম্বার 6 নেওয়ার কথা ছিল, ঠিক আছে 6 নেওয়ার কথা ছিল, তার বদলে তোমরা কত নিয়েছো 2 নিয়েছো, তার মানে ভুল করে 2 নিয়েছি, ভুল করে 2 নিয়েছি, নেওয়া উচিত ছিল 6। তার মানে কি করতে হবে, এই যে এটা রং, এই যে এটা ছিল না, এটা রং, অর্থাৎ এটা রং মানে এই সামেশন d স্কয়ার 29.7 রং মানে এই যে র‍্যাঙ্ক যে দিয়েছে ওটাও রং হয়েছে, তার মানে এই র‍্যাঙ্কটা ভুল দিয়েছে, আমাকে কারেক্টেড র‍্যাঙ্ক বের করতে হবে। তার মানে কারেক্টেড র‍্যাঙ্ক করার জন্য আমি কারেক্টেড সামেশন d স্কয়ার করতে হবে, আগে কারেক্টেড সামেশন d স্কয়ার করতে হবে। কারেক্টেড সামেশন d স্কয়ার করব কি করে, এটা তো আমার 29.7 আছে, ঠিক আছে, তার মধ্যে আমি কত ভুল করে কত নিয়েছি, স্যার ভুল করে 2 নিয়েছে, তাহলে যেটা ভুল করেছি সেটা বাদ দিয়ে দাও, 2 বাদ দিলে হবে না, 2 এর স্কয়ার, যেহেতু এটা d স্কয়ার আছে, ঠিক আছে, নেওয়া হচ্ছে 6, তার মানে 6টা নেব, 6 এর স্কয়ার যোগ করব, তাহলে এখানে লিখব 29.7 4 36, ঠিক আছে তো 29.7 থেকে 4 বাদ দিই কত হচ্ছে, তো দেখো এটা ক্যালকুলেট করে দেখা যায় কত হচ্ছে 29.7 4 36 61.7, এটা হচ্ছে তোমার 61.7, ঠিক আছে। এবার কারেক্টেড র‍্যাঙ্ক বের করব, এবার করব কারেক্টেড র‍্যাঙ্ক, ফর্মুলা কি 1 6 সামেশন d স্কয়ার ডিভাইডেড বাই n কিউব মাইনাস n, ঠিক আছে, 1 6 সামেশন d স্কয়ার মানে কারেক্টেড, এই d স্কয়ার মানে কারেক্টেড, এটা নেব, এটা 61.7 নেব, 61.7 ডিভাইড বাই n 10 কিউব মাইনাস 10, এটা হচ্ছে 1 6 এর সাথে 61.7 মাল্টিপ্লাই করলে হচ্ছে 370.2 ডিভাইড বাই 990, তো কত হচ্ছে 1 0.37, তাহলে 1 থেকে যদি 0.37 বাদ দিই কত হচ্ছে 0.63, आंसर হবে 0.63। তো দেখা যাক आंसर কত আছে, তো आंसर মিলে গেছে, তার মানে এটা কি ছিল, এটা হচ্ছে আমরা একটা কারেক্টেড অঙ্ক করলাম, আমরা পিয়ারসনের কারেক্টেড অঙ্ক করলাম, আমরা স্পিয়ারম্যানেরও কারেক্টেড করে দিলাম, কিছুই নয়, কোশ্চেনে n এর মান বলে দিয়েছিল আর একটা র‍্যাঙ্ক বলে দিয়েছিল, ঠিক আছে, র‍্যাঙ্ক বলে দিয়েছিল, তো সেখান থেকে আমরা সামেশন d স্কয়ার বলেনি, সামেশন d স্কয়ার বের করে নিলাম। তো সামেশন d স্কয়ার বের করার পর দেখলাম কি, যখন সামেশন d স্কয়ার করা হয়েছিল না, একটা নাম্বার ছিল, একটা নাম্বারের কথা বলছে, তো মানে এখানে হিস্ট্রি কি সাবজেক্ট বলে দিয়েছে, এখানে দেখে নাও আরেকবার, এখানে সাবজেক্ট বলে দিয়েছিল তোমার, এখানে সাবজেক্ট বলে দিয়েছিল তোমার হিস্ট্রি আর এডুকেশন, তো ওর মার্কস থেকে তো তোমার র‍্যাঙ্ক করতে হয়, তো র‍্যাঙ্ক যখন করা হয়েছিল তখন দেখা গেছিল আমার যেখানে 6 নেওয়া উচিত ছিল ভুল করে সেটা 2 নিয়ে নিয়েছি, তাহলে ভুল করেছিলাম মানে আমার এই ডিটা ভুল বেরিয়েছিল, তাহলে এই ডিটা ঠিক করে তারপর তার র‍্যাঙ্ক বের করতে, ব্যাস হয়ে গেল। তো আজকের ভিডিওতে যেটা করালাম একদমই ইজি, আজকের ক্লাসটা একদমই ইজি ছিল, শুধু টাই র‍্যাঙ্কটা একবার দেখে নেবে, ওইটাই একটু খটকা আছে, বাকি সব শেষ। তো এই চ্যাপ্টার থেকে আমাদের পরীক্ষায় 8 নম্বর আসবে, পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল, এবং হোমওয়ার্ক গুলো দিয়ে দেবো, সব হোমওয়ার্ক গুলো কমপ্লিট করলে চ্যাপ্টারটা খতম, ঠিক আছে। নেক্সট উইকে আমরা স্ট্যাটের নতুন একটা চ্যাপ্টার, ঠিক আছে, রিগ্রেশন নিয়ে চলে আসবো, ঠিক আছে।